হ্যালো স্টুডেন্ট, আজ আমরা শুরু করব বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট WBH এর। এটা 4 নম্বর স্কুল আমরা করছি ফিজিক্যাল সায়েন্সের। ঠিক আছে, তোমরা যারা আগের তোমরা প্রতিটা স্কুলে এখান থেকে ফুল সলিউশন তোমরা পেয়ে যাবে, পুরো সম্পূর্ণ মানে একদম A to Z, অর্থাৎ 90 নম্বর তোমাদের 90 নম্বরের যে কোশ্চেন সেট, পুরো 90 নম্বরের সেট আমরা এখানে সলিউশন করবো। আর অথবা কোশ্চেন সহ তোমরা আগে যারা 3টে ভিডিও দেখেছো তারা জানো অলরেডি, এবং যারা এখনও দেখুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের জানিয়ে দেবে। ঠিক আছে, যেখানে কিন্তু ফুল ভিডিও মানে ফুল মানে কোশ্চেন প্যাটার্নটা কিন্তু ফুল সলভ করা হয়। ঠিক আছে, তো চলো আর বেশি কথা না বলে শুরু করি আমরা। বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট কী বলছে, বিভাগ ক কী বলছে দেখো। বলছে প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না, মনে রাখবে কার্বন ডাইঅক্সাইড। 5.6 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STPতে PV এর মান কত হবে, এটা মনে রাখবে 0.25 RT। ঠিক আছে, PV = nRT থেকে এটা আসছে, PV = nRT থেকে এটা কিন্তু আসছে। ঠিক আছে, ওই যে পরম শূন্য উষ্ণতার মান কত হবে 0 কেলভিন, পরম শূন্য উষ্ণতার মান কত হবে 0 কেলভিন। 2 মোল কোনো গ্যাসের ভর 64 গ্রাম হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে। 2 মোল কোনো গ্যাসের ভর বলছে 64 গ্রাম, তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে। তো কী বলছে তাহলে 2 মোল কোনো গ্যাসের ভর, 2 মোল কোনো গ্যাসের ভর কত বলছে, কোনো গ্যাসের ভর বলছে হচ্ছে 64 গ্রাম যদি হয়, তাহলে 1 মোলের জন্য কত হবে, 1 মোলের জন্য হবে তোমার 64/2 অর্থাৎ 32 গ্রাম। বোঝা গেল, 32 গ্রাম যদি গ্যাসের ভর যদি 32 গ্রাম হয়, তাহলে বাষ্প ঘনত্ব কত হবে। মনে রাখবে বাষ্প ঘনত্ব বের করতে গেলে, বাষ্প ঘনত্ব যদি বের করতে হয়, বাষ্প ঘনত্ব কী হয়, মানে বাষ্প ঘনত্ব সবসময় কিন্তু অর্ধেক হয়ে যাবে 32/2 মানে 16 হয়ে যাবে, তাই তো। বাষ্প ঘনত্ব কী হবে, আণবিক গুরুত্বের হচ্ছে আণবিক গুরুত্বের দ্বিগুণ হচ্ছে বাষ্প ঘনত্ব হয়, তাই তো। তাহলে বাষ্প ঘনত্ব হচ্ছে বাষ্প ঘনত্ব কি আণবিক গুরুত্বের অর্ধেক হয়, আর আণবিক গুরুত্ব হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। ঠিক আছে, এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। তো বাষ্প ঘনত্ব মানে 32/2 মানে হচ্ছে 16 গ্রাম। ঠিক আছে, 16 হবে। তো এখানে ওই জন্য উত্তর হচ্ছে, এটার উত্তর কত হবে 16 হবে। তাপ পরিবেদনাঙ্কের SI একক হচ্ছে W মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কী হবে, প্রতিসরাঙ্ক কিন্তু হ্রাস পায়। ঠিক আছে, কোনটির বিক্ষেপণ সবচেয়ে বেশি, মনে রাখবে নীল বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়, হচ্ছে এই জন্যই কিন্তু আকাশকে নীল দেখায়। ঠিক আছে, এই কারণটার জন্য। নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে কোনটি তড়িৎ প্রবাহতার ব্যবহারিক একক, বলছে ভোল্ট হচ্ছে তড়িৎ প্রবাহতার ব্যবহারিক একক কোনটি, তড়িৎ প্রবাহতার ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট ওহম ইনভার্স। ঠিক আছে, ভোল্ট ওহম ইনভার্স হচ্ছে V = IR। আমরা জানি কি V = এটা কীভাবে হয় দেখো, V = আমরা জানি IR, তো এখানে আছে I = কত হবে V/R। V এর একক ভোল্ট আর R এর একক হচ্ছে ওহম, তাহলে হচ্ছে বাই ওহম হচ্ছে, তাই এখানে ইনভার্স লিখছে ওই জন্য, তাহলে ভোল্ট ওহম ইনভার্স, এটা কিন্তু তার ব্যবহারিক একক। ঠিক আছে, অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহতার ব্যবহারিক একক যদি বলে, এটা অ্যাম্পিয়ার লেখাটাই বেটার ছিল, অ্যাম্পিয়ার, এবং শুধু একক বলে ভোল্ট বা ওহম ইনভার্স দেওয়াটাই বেটার। ঠিক আছে, তো হচ্ছে অ্যাম্পিয়ার হওয়া উচিত। বলছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট প্রবাহতার দ্বিগুণ সময় ধরে ব্যাটারি, কোনো পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট প্রবাহতারা দ্বিগুণ সময় ধরে ব্যাটারির উৎপন্ন তাপ কী হবে। দেখো আমরা জানি H = I² RT, তাই তো। তাহলে আমি যদি প্রবাহতারা দ্বিগুণ করি, তাহলে 2 এর স্কোয়ার করলে 4, তাহলে তাপমাত্রা হবে উৎপন্ন তাপ কী থাকবে, উৎপন্ন তাপ কিন্তু এখানে কোনো পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট প্রবাহতারা দ্বিগুণ সময় ধরে, আচ্ছা সময়টাকে দ্বিগুণ করছে এখানে। ঠিক আছে, এখানে কী করছে, এই যে সময় আচ্ছা I² RT, এখানে কিন্তু প্রবাহতারাকে নির্দিষ্ট বলেছে, ভালো করে দেখো, প্রবাহতারা বলেছে নির্দিষ্ট দ্বিগুণ সময় ধরে পাঠালে, অর্থাৎ T এর মান 2 গুণ করেছে। তা T যেহেতু আমাদের, আমরা হচ্ছে এইচের সঙ্গে I² কিন্তু সমানুপাত, আমরা জানি কি, আমরা যদি খাতা কলমে এটা করি তাহলে আমরা জানি যে H = I² RT, সেখান থেকে আমরা বলতে পারি H প্রপোর্শনাল I², অর্থাৎ I² মানে I² এর সঙ্গে সমানুপাত, H প্রপোর্শনাল R এর সঙ্গে সমানুপাত, আর H প্রপোর্শনাল T এর সঙ্গে সমানুপাত, অর্থাৎ T এর মান যা বাড়বে H এর মান সেই মতো বাড়বে। তো এটাকে যদি আমরা দ্বিগুণ করি, তাহলে এটাকেও কিন্তু আমরা দ্বিগুণই করব। ওকে, এটা তাহলে আমরা কী করবো, দ্বিগুণই করব। তাহলে উত্তর কী হবে, উত্তর হচ্ছে দ্বিগুণ হবে। I যদি হতো তাহলে 4 গুণ হতো, কিন্তু I তো বাড়ায়নি, দ্বিগুণ হবে, উৎপন্ন তাপ কত হচ্ছে দ্বিগুণ। তারপরে কোশ্চেন কী বলেছে, তারপরে কোশ্চেন বলেছে যে প্রদত্ত রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক। মনে রাখবে আলফা বিটা গামার মধ্যে গামার সব থেকে ভেদন ক্ষমতা বেশি, তারপরে বিটা, তারপরে আলফা, তাহলে গামা উত্তর হবে। প্রদত্ত কোনটির সন্ধিগত মৌল নয়, মনে রাখবে Ca হচ্ছে সন্ধিগত মৌল নয়, ক্যালসিয়াম। বলছে যে অণুটিতে ত্রিবন্ধন বর্তমান সেটা হলো নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন আর ক্লোরিন।
মনে রাখবে নাইট্রোজেন একমাত্র ত্রিবন্ধন আছে, ঠিক আছে, নাইট্রোজেন একমাত্র ত্রিবন্ধন আছে, আর এই জন্যই নাইট্রোজেনের কিন্তু সক্রিয়তা অনেক কম। নাইট্রোজেনের একমাত্র ত্রিবন্ধন থাকার জন্যই কিন্তু নাইট্রোজেনের সক্রিয়তা কিন্তু অনেক কম হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে, অ্যানোড মাঠে উপস্থিত ধাতুটির নাম কি? মনে রাখবে রয়েছে সোনা, AU বা সোনা, ঠিক আছে। রূপাও কিন্তু হতে পারে, AU মানে হচ্ছে সোনা, এটা কিন্তু রূপাও হতে পারে, ঠিক আছে। এজিও কিন্তু হচ্ছে আমার অ্যানোড মাঠে পাওয়া যায়, ঠিক আছে। থার্মিট পদ্ধতিতে বিজারকটি হলো অ্যালুমিনিয়াম, থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের বিজারণ করা আছে, অ্যালুমিনিয়ামের বিজারকটি হচ্ছে অ্যালুমিনিয়াম। জৈব ভঙ্গুর পলিমার কোনটা? প্রোটিন, প্রোটিন হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে CH4 বা মিথেন। ODS এর একটি উদাহরণ দাও। ODS এর একটা উদাহরণ হচ্ছে CFC বা ক্লোরোফ্লুরোকার্বন। কোন স্তরে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে? উত্তর হবে আয়নোস্ফিয়ার। চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি কী কী? গ্যাসের ভর আর গ্যাসের চাপ, ঠিক আছে। হচ্ছে PV = W/m RT, ঠিক আছে। PV = W/m RT এর M এর একক কী হবে? মনে রাখবে M হচ্ছে গ্রাম, যে এমটা হচ্ছে আণবিক ভর, মানে গ্রাম মোল ইনভার্স, গ্রাম মোল ইনভার্স হচ্ছে ওর একক। দ্বিধাত পাদের একটা ব্যবহার ফায়ার অ্যালার্মে ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে থার্মোস্ট্যাটে ব্যবহার করা হয়, ঠিক আছে। ENT ডাক্তাররা মাথায় কোন ধরনের দর্পণ ব্যবহার থাকে? ENT ডাক্তারদের, যারা হচ্ছে দাঁতের ডাক্তার, তাদের মাথায় কোন ধরনের দর্পণ থাকে? অবতল দর্পণ থাকে, ঠিক আছে। লেন্সের ক্ষমতার একটা একক লেখো। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার, ঠিক আছে, ডায়াপ্টার। তারকে দুই ভাগে ভাগ করলে রোধাঙ্কের কী পরিবর্তন হবে? রোধাঙ্ক কিসের উপর ডিপেন্ড করে? রোধাঙ্ক হচ্ছে কোনো পদার্থের উপাদানের উপর ডিপেন্ড হচ্ছে, অর্থাৎ তারটা কী দিয়ে তৈরি, অর্থাৎ উপাদানের উপর ডিপেন্ড করে। আর উপাদান তারকানা মাঝখান থেকে কাটলেও কিন্তু উপাদানের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ রোধাঙ্কের কোনো রকম পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। ওকে। বোট কোন ভৌতরাশির একক? বোট কোন ভৌতরাশির একক? বোট হচ্ছে তড়িৎ শক্তির একক। বোট কিসের একক? তড়িৎ শক্তির একক। আর লাস্টে বলছি নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী? মনে রাখবে ভর ত্রুটি। কী হবে? ভর ত্রুটি কিন্তু। নেক্সট কোশ্চেন কী বলছে, হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলটা কী হবে? হ্যালোজেন মৌল হচ্ছে Hg হ্যালোজেন মৌল হয়। অ্যামালগামে উপস্থিত, অ্যামালগামে হচ্ছে সোনা উপস্থিত। অ্যামালগাম হচ্ছে সোনার সঙ্গে সোনার সংস্পর্শে পারদ আসলে সোনার রং চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছে অ্যামালগাম। মুদ্রাধাতু কী বলছে? মুদ্রাধাতু হচ্ছে কপার মুদ্রাধাতু। আর প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় হচ্ছে আয়োডিন বা আই, ঠিক আছে। এটি সমযোজী যৌগের নাম লেখো যা সাধারণ অনুষ্ঠিতায় কঠিন হয়। চিনি এটা সমযোজী যৌগ যা সাধারণ অনুষ্ঠিতায় কঠিন। এটি জৈব তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। মনে রাখবে জৈব তড়িৎ বিশ্লেষ্য কী হবে? CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, ঠিক আছে। বলছে এটি নিষ্ক্রিয় তড়িৎদ্বারের নাম লেখো। প্লাটিনাম, PT। অম্ল মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? মনে রাখবে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্য দুটি কী কী? কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া, ঠিক আছে। বলছে ক্ষারীয় বায়ু কোন গ্যাসটিকে বলা হয়? মনে রাখবে অ্যামোনিয়া NH3-কে। ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্য দুটি কী কী? ঠিক আছে। এই কোশ্চেনটা এবং এই যে কোশ্চেনটা সেম কোশ্চেন রিপিট হয়েছে, ঠিক আছে, এই দুটো কোশ্চেন রিপিট হয়েছে। স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকটির নাম লেখো। V2O5 এবং প্লাটিনাম দুটো ইউজ করা হয়। প্রোপিনে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কটি? 6টি। কীভাবে হয় দেখে নাও। CH3C প্রোপিনের সংকেত, H3C বন্ড CH ডবল বন্ড CH2। এখানে প্রোপিনের যে সংকেত, এখানে হাইড্রোজেন করা আছে 3 আর 1 4, 4 আর 2 6, তাইলে এখানে 6টি কিন্তু হাইড্রোজেন থাকবে। ওকে। বলছে মিথেন অণুর গঠন কেমন? মিথেন অণু কেমন হয়? মিথেন অণু হচ্ছে সমচতুস্তলিক হয়, ঠিক আছে। এবং বলছে প্রোপানের গঠন সংকেত লেখো। প্রোপানের গঠন সংকেত হচ্ছে CH3 বন্ড CHO বন্ড CH3, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের বিভাগ গ কী বলছে চলো দেখা যাক। বিভাগ গ এর প্রথম কোশ্চেন কী বলছে? বলছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের শক্তি সংরক্ষণ করা উচিত, ব্যাখ্যা করো। তো চলো রাইমেরিন বইতে 47 পাতায় আছে, চলো দেখে নেওয়া যাক। এই যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের শক্তি সংরক্ষণ করা উচিত, ব্যাখ্যা করো। এখান থেকে এটা লিখে দিলেই কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে এটুকু কিন্তু লিখে দেবে। 3টে পয়েন্ট আছে, তোমরা তোমাদের মতো লিখবো। 2 নম্বর বলেছে, 2 নম্বরে কিন্তু 2টো পয়েন্ট লিখলেই এনাফ, নিজের ভাষায় লিখবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে আদর্শ গ্যাস এবং বাস্তব জীবন গ্যাসের মধ্যে দুটি পার্থক্য লেখো। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে দুটি পার্থক্য। চলো এই যে তোমাদের অ্যান্সার, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে দুটি পার্থক্য। তোমরা তোমাদের মতো লিখে নেবে, ঠিক আছে। এটা দেখে দেখে তোমরা তোমাদের মতন কিন্তু লিখবে। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে এই যে পার্থক্যটা দেওয়া আছে, এটা আদর্শ গ্যাস এবং এটা বাস্তব গ্যাস,
এদের হচ্ছে প্রযোজ্যতা, তরলীকরণ, অস্তিত্ব ও গ্যাসের অণুর আয়তন, সমীকরণ এবং সংকোচনশীলতা গুণক। এটা কিন্তু তোমাদের মতো 3টে মতো মুখস্থ করবে, ম্যাক্সিমাম 3টে মুখস্থ করলেই হবে, 3টে, ঠিক আছে, 3টে মুখস্থ করলেই কিন্তু হবে। ওকে, এটা ছিল তোমাদের কি, এটা হচ্ছে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের পার্থক্য। নেক্সট কী আছে, নেক্সট কোশ্চেন আছে তোমাদের 4 atm চাপে 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। চলো দেখা যাক অঙ্কটা কীভাবে করতে হবে। বলছে যে হাইড্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব কত? আমরা জানি হাইড্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব হচ্ছে 2 × 1 মানে 2 হবে। তো 8 গ্রাম হাইড্রোজেন মানে কত? 8/2 মানে হচ্ছে 4 মোল n। কারণ আমরা জানি n = W/m, তাই তো। m এর মান কত? 2। এটা আণবিক গুরুত্ব, m তো আণবিক গুরুত্ব, m এর মান 2 আর W হচ্ছে আমাদের 8 গ্রাম বলে দিয়েছে, তাই 8 উপরে লিখলাম। তাহলে 4 মোল আমাদের n বেরোলো, n এর মান 4 হলো। তাহলে PV = nRT আমরা জানি, তাহলে v এর মান বের করতে বলছে, p তলায় চলে আসবে, তাই তো। তাহলে n এর মান কত? 4 বেরোলো এখান থেকে। আর এর মান তো বলে দিয়েছে প্রশ্নে 0.082, ঠিক আছে। আর টি এর মান তো বলে দিয়েছে 300, টি এর মান কত বলে দিয়েছে? 300 বলে দেওয়া আছে, ঠিক আছে। আর বাই হচ্ছে কত? পি আছে, পি এর মান তো 4 প্রশ্ন বলে দেওয়া আছে, কারণ 4 atm চাপ বলেছে, ঠিক আছে। 300 কেলভিন উষ্ণতা 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। তাহলে এখান থেকে যে 4 কেটে যাবে, আর এটা গুণ করলে আমাদের উত্তর হবে 24.6, 24.6 লিটার কিন্তু আমাদের অ্যান্সার হবে। ওকে, 24.6 লিটার কিন্তু আমাদের অ্যান্সার হবে। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে অবতল দর্পণে কখন প্রতিবিম্বের বিবর্ধন 1 হয়? কী প্রশ্ন বলছে? যে অবতল দর্পণে কখন প্রতিবিম্বের রয়েছে বিবর্ধন 1 হয়? তো উত্তরটা কী হবে দেখে নাও। 2 থেকে উত্তর এইটা। বলছে অবতল দর্পণে কোনো বস্তুকে যখন ওই দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা হয়, তখন দর্পণ তার বক্রতা কেন্দ্রেই বস্তুর সমান আকারে প্রতিবিম্ব গঠন করে। রৈখিক বিবর্ধন তখনই 1 হবে যখন বস্তুর আকার আর প্রতিবিম্বের আকারের মান সমান হবে, বা বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার যখন সমান হয়ে যাবে, তখনই কিন্তু একমাত্র রৈখিক বিবর্ধনের মান 1 হবে। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে জল সাপেক্ষে কাচের প্রতিসংখ্যা 9/8 হলে কাচ সাপেক্ষে জলের প্রতিসংখ্যা কত হবে? ঠিক আছে, কাচ সাপেক্ষে জলের প্রতিসংখ্যা কত হবে? এটা অ্যাকচুয়ালি আমাদের বইতে এটা আছে 184 পাতায় এটা আছে, ঠিক আছে, দেখে নাও। এই যে কী কোশ্চেন বলেছে, জল সাপেক্ষে কাচের প্রতিসংখ্যা 9/8 হলে কাচ সাপেক্ষে জলের প্রতিসংখ্যা কত হবে? তবে বলছে জল সাপেক্ষে কাচের প্রতিসংখ্যা WμG 9/8 হলে জল সাপেক্ষে কাচের প্রতিসংখ্যা কিন্তু যা হবে, কাচ সাপেক্ষে জলের প্রতিসংখ্যা কিন্তু উল্টে যাবে, 1/, হয়ে যাবে। ফলে এটা কত হবে? 8/9 হবে, 0.89 প্রায়, ঠিক আছে। এটা কিন্তু মানটা উল্টে যায়। ওকে, ক্লিয়ার হলো কি বললাম আমি? নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে নেক্সট কোশ্চেন বলছে আমাদের যে দুটি 10 ওহম রোধকে কীভাবে যুক্ত করলে 5 ওহম রোধ পাওয়া যাবে? তা তুমি কীভাবে মনে রাখবে যে কীভাবে করতে হবে অঙ্কটা? দেখো, বলছে দুটি 10 ওহম রোধ, অর্থাৎ দুখানা রোধ নিচ্ছি আমরা, তাদের প্রত্যেকে কিন্তু 10 ওহম করে, এবং তাদের তুল্য রোধ যেটা হচ্ছে সেটা কত বলছে? 5 ওহম হচ্ছে। অর্থাৎ আমরা এটা জিনিস জানি যে দুটো রোধ নেব আমরা, এবং তাদের তুল্য রোধের মান যদি দুটো রোধের থেকেও বড় হয়, তাহলে সেটা হয় শ্রেণী সমবায়। আর যদি হচ্ছে দুটো রোধ নিচ্ছি আমরা এবং তাদের তুল্য রোধ বের করছি, এবং যে দুটো রোধ নিয়েছি সেই তুল্য রোধের মানটা সেই দুটো রোধের থেকেও কম, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম যে রোধ আছে আমাদের, তার থেকেও তুল্য রোধের মান যদি কম আসে, তাহলে আমরা সেটা হচ্ছে অবশ্যই জানি আমরা সমান্তরালে যুক্ত করলে সেটা কিন্তু অবশ্যই সমান্তরালে যুক্ত থাকে, ঠিক আছে, নিঃসন্দেহে তারা সমান্তরালে যুক্ত থাকে। তাহলে এখানে কী বলেছে যে দুটো 10 ওহম নিচ্ছি এবং তাদের তুল্য রোধ 5 ওহম হচ্ছে, তার মানে নিঃসন্দেহে কী বলতে পারি, আছে এই যে দুটো 10 ওহম রোধ তারা কিন্তু সমান্তরাল সমবায়ে আছে। তো কীভাবে তারা যুক্ত আছে যদি আমরা দেখি, তাহলে আমরা যদি খাতা কলমে করতে চাই তাহলে আমরা কিন্তু করতে পারি। দেখো কেমনভাবে করবো দেখে নাও। যে আমাদের 10 ওহমে দুটো রোধ আছে, তাহলে আর পি তুল্য রোধ বের করতে গেলে দুটো রোধের গুণফল উপরে হয়, উপরে গুণফল তলায় যোগফল, 10 + 10, 10 কত? 100, 100 বাই কত? 20, তাই তো, 5 × 100, অর্থাৎ কত হবে? 5 ওহম হবে। ক্লিয়ার? কত হবে? 5 ওহম হবে। তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে একমাত্র কিন্তু আমাদের তুল্য রোধের মান 5 ওহম সম্ভব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। বলছে সমযোজী যৌগ কি কখনো তড়িৎ পরিবহন করতে পারে? সমযোজী যৌগ কি কখনো তড়িৎ পরিবহন করতে পারে? উদাহরণসহ ব্যাখ্যা করো, ঠিক আছে।
কি বলছে যে সমযোজী যৌগ কি কখনো তড়িৎ পরিবহন করতে পারে, উদাহরণসহ ব্যাখ্যা করো। কি বললো? সমযোজী যৌগ কি কখনো তড়িৎ পরিবহন করতে পারে, উদাহরণসহ ব্যাখ্যা করো। বলছে গ্যাসীয় HCl একটি সমযোজী যৌগ। এই সমযোজী যৌগগুলি সাধারণত আয়ন উৎপন্ন করতে পারে না ও তড়িৎ পরিবহন করে না, কিন্তু HCl গ্যাসকে জলে দ্রবীভূত করলে তা হাইড্রোক্সিনিয়াম বা H3O+ এবং ক্লোরাইড Cl- আয়ন উৎপন্ন করে। তাহলে HCl আর H2O যদি আমি বিক্রিয়া করাই তাহলে আমরা H3O এবং প্লাস পাবো এবং Cl- পাবো। অর্থাৎ এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে উৎপন্ন আয়নগুলি কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। তাই HCl গ্যাসের জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন কিন্তু করে। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5। এই বিবৃতিটি সঠিক কিনা যুক্তিসহ ব্যাখ্যা করো। তো দেখে নাও উত্তরটা তোমরা কী লিখবে, দেখে নাও। এই যে তোমাদের প্রশ্নের উত্তর, যে সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ, তাই এর অনুর অস্তিত্ব না থাকায় আণবিক ওজন কথাটা যথার্থ নয়। এর সংকেত NaCl, তাই এর সংকেত ভর 58.5 কথাটায় ব্যবহার করা যুক্তিসঙ্গত। এটুকু লিখলেই কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা গতকালের স্কুলেও কিন্তু ছিল, তো এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। বলছে যে পরীক্ষাগারে প্রস্তুত অ্যামোনিয়া গ্যাসকে কীভাবে শুষ্ক করা হয়। পরীক্ষাগারে প্রস্তুত অ্যামোনিয়া গ্যাসকে কীভাবে শুষ্ক করা হয়। তো দেখে নাও, এই যে অ্যামোনিয়া গ্যাস শুষ্ককরণ। তো এই যে গ্যাস শুষ্ককরণ বলছে যে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে জলীয় বাষ্প মিশে থাকে। এই গ্যাস মিশ্রণ নির্গমন নলের মধ্য দিয়ে পোড়া চুনাস্তম্ভের মধ্যে প্রবেশ করানো হয়। পোড়া চুনাস্তম্ভের ভেতর দিয়ে অতিক্রম করার সময় অ্যামোনিয়া মধ্যস্থ জলীয় বাষ্প পোড়া চুন দ্বারা শোষিত হয়ে যায়। আর এইভাবেই কিন্তু আমরা কী করি, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করি। ওকে, এইভাবেই কিন্তু আমরা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করি। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট বলছে থার্মিট মিশ্রণ কী। থার্মিট মিশ্রণ কী? 482 পাতায় আছে। তো চলো 482 পাতাটা বের করি। আর থার্মিট মিশ্রণ কি আমাদের প্রশ্ন দিয়েছে। এই যে তোমাদের থার্মিট মিশ্রণ, ঠিক আছে, থার্মিট মিশ্রণ কি বলছে এখান থেকে এই পর্যন্ত কিন্তু তোমাদের সবটাই কিন্তু লিখতে হবে। এই পর্যন্ত কিন্তু তোমাদের সবটাই কিন্তু লিখতে হবে ডেল লাইন। যে ফেরিক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম চূর্ণের 3:1 অনুপাতে ওজন অনুপাতের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বা থার্মিট মিক্সচার বলা হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল থার্মিট মিশ্রণ। তাহলে কী লিখবে? নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে CuSO4 জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী হবে সমীকরণ সহ লেখো। ঠিক আছে, জিঙ্কের দ্রবণ যোগ করলে কী হবে সমীকরণ সহ লিখতে বলছে। দেখে নাও, এই যে উত্তরটা আছে বলছে CuSO4 জলীয় দ্রবণে কী বলছে যে CuSO4 জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী হবে। মাধ্যমিক 2017 সালে কিন্তু এটা এসেছিল। তো এর অতবার কোশ্চেন আছে, অতবার কোশ্চেনটাও দেখে নেবে একেবারে। সেটা মাধ্যমিকে 3 সালে এসেছিল, অর্থাৎ দুটোই ইম্পর্টেন্ট খুব এখানে। তো এই বলছে CuSO4 জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে দ্রবণটি বন্ধহীন হয়ে যায় এবং জিঙ্কের টুকরোগুলির গায়ে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে। তড়িৎ রাসায়নিক শ্রেণী অনুযায়ী কপারের চেয়ে জিঙ্ক বেশি তড়িৎ ধনাত্মক ধাতু। তাই এটি কী করবে দেখো, তাই কপারের চেয়ে বেশি সক্রিয়। ফলে তুতের জলীয় দ্রবণের সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় লালচে বাদামি বর্ণের ধাতব কপার অতক্ষিপ্ত হয়। জিঙ্ক এবং কপার সালফেটের দ্রবণ থেকে সিউকে প্রতিস্থাপিত করেও এবং দ্রবণটি বন্ধহীন হয়ে যায়। ZnCuSO4 নীল বর্ণের ছিল, ZnSO4 বন্ধহীন হচ্ছে এবং সিউ তৈরি হচ্ছে আলাদা করে, এটা কিন্তু লাল হচ্ছে, যেটা অধক্ষেপ পড়ছে, তাই তো তীরটা নিজের দিকে, এটা কিন্তু অধক্ষেপ পড়ে। ওকে, ক্লিয়ার হলো এটা। তারপরে প্রশ্ন কি বলেছে সিএনজি এর শিল্প উৎস এবং ব্যবহার লেখো। সিএনজি এর শিল্প উৎস এবং ব্যবহার। সিএনজি এর শিল্প উৎস এবং ব্যবহার, এই যে সিএনজি মানে কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এর শিল্প উৎস হচ্ছে এইটা, এখান থেকে সম্পূর্ণটা লিখবে এবং ব্যবহার এখানে দেওয়া দেখা যায় 1 2 3 তিনটে পয়েন্ট করে দেওয়া আছে, এখান থেকে ব্যবহারটা লিখবে। সিএনজি এর কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের উৎস এবং ব্যবহার। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কি বলছে পলিথিন ব্যাগে যথেচ্ছ ব্যবহারের দুটি বিপদ উল্লেখ করো। পলিথিন ব্যাগে যথেচ্ছ যে ব্যবহার করি আমরা, তার দুটো বিপদ আমাদের উল্লেখ করতে বলেছে। তো এই যে আমাদের পলিথিন ব্যাগের বেশি ব্যবহার করলে কি হবে দেখো, এই একই কোশ্চেন যে নন বায়োডিগ্রেডেবল পলিমার বা কৃত্রিম পলিমার ব্যবহারের ক্ষতিকারক প্রভাব কী। সেম কোশ্চেন কিন্তু এই পলিথিন ব্যাগে যথেচ্ছ ব্যবহারের দুটি বিপদ, এখানে 3-4টে দেওয়া আছে, যে মৃত্তিকা দূষণ হতে পারে, জল দূষণ হয়, বায়ু দূষণ হয়, 3টে দেওয়া আছে। তোমরা তোমাদের মতো করে 2-3টে পয়েন্ট তোমরা নিজেদের মতন করে লিখে দেবে। ঠিক আছে, নিজেদের মতন করে 2-3টে পয়েন্ট লিখে দেবে। এটাই কিন্তু পলিথিন ব্যাগের যথেচ্ছ ব্যবহারের দুটি বিপদ।
ওকে, এটা কিন্তু মাধ্যমিক 15 সালে এবং 12 সালে এসেছিল। এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, আচ্ছা আমাদের বিভাগ গ আমাদের হয়ে গেল। এবার আমাদের কি আছে বিভাগ ঘ। বিভাগ ঘতে কি বলছে দেখো, বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত এটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? তো চলো অঙ্কটা দেখে নেওয়া যাক। অঙ্কটা এরকম হবে, আমি ধরে নিলাম যে প্রাথমিক উষ্ণতা T1 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিয়েছে, অর্থাৎ 273 কেলভিন। প্রাথমিক আয়তন V1, প্রাথমিক চাপ P1, ঠিক আছে। ধরলাম অন্তিম উষ্ণতা T2, অন্তিম আয়তন V2, যেটা বলেছে কি আর হচ্ছে প্রাথমিক আয়তনের অর্ধেক, তাই V1 এর অর্ধেক করলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম, V1/2। আর প্রাথমিক চাপ কত বলেছে P2 ধরলাম, এটা সেটা বলছে প্রাথমিক চাপের দ্বিগুণ, তাই 2 দিয়ে গুণ করে দিলাম। আমরা জানি কি এটা উই নো দ্যাট আমরা জানি যে কি জানি আমরা P1 V1/T1 = P2 V2/T2, ঠিক আছে। সেখান থেকে আমরা P1 V1 মানে প্রাথমিক চাপ P1 ছিল, প্রাথমিক আয়তন V1 ছিল, আর T1টা 273 লিখলাম, ঠিক আছে। আর P2 V2/T2, P2 মানে 2P1 এর সঙ্গে সমান হবে, তাই তো। P2 মানে 2P1, আর V2 মানে হচ্ছে V1/2, সেই মান দুটো এখানে বসালাম, বাই T2। আমাদের T2 এর মান বের করতে হবে। এখানে 2 2 কেটে যাচ্ছে, আর এখানে P1, এখানের P1, এখানের V1, এখানের V1 কেটে যাচ্ছে। কেটে গেলে কী বলছে, এখানে 1 পড়ে থাকছে, আর এখানেও 1 পড়ে থাকছে। তাহলে T2 একে T2, আর 273 একে 273, তাহলে T2 এর মান কত আছে 273 কেলভিন, মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? তাই উত্তর কত হবে তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এর উত্তর হবে। তারপরে এটা কথা বলেছি দেখো, তারপরে বলেছে যে একটি গ্যাসীয় মোলের বাষ্পঘনত্ব অক্সিজেনের বাষ্পঘনত্বের 5 গুণ, গ্যাসটির বাষ্পঘনত্ব আণবিক ভর কত হবে? ঠিক আছে, এটাই আমাদের পরের প্রশ্ন বলেছে। এটা 105 পাতা আছে রাইমারিনের, 105 পাতা। এই দেখে নাও, এই যে অঙ্কটা কি বলেছে, বলেছে একটি মৌলের বাষ্পঘনত্ব অক্সিজেনের বাষ্পঘনত্বের 5 গুণ হয়, গ্যাসটির বাষ্পঘনত্ব আণবিক গুরুত্ব কত? তো অক্সিজেনের আণবিক গুরুত্ব 32 বলেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে অক্সিজেনের বাষ্পঘনত্ব কত, আণবিক গুরুত্ব বাই 2, অর্থাৎ 32/2 মানে 16। এইটাই কিন্তু আমাদের শর্ট কোশ্চেনে দিয়েছিল, এই কোশ্চেনটাই, ঠিক আছে। শর্ট কোশ্চেনে একটা করাচ্ছিলাম না, এটাই কিন্তু তখন দিয়েছিল। তো বলছে গ্যাসীয় মৌলের বাষ্পঘনত্ব = 5 × অক্সিজেনের বাষ্পঘনত্ব, মানে 5 × 16, 5 16 80। তাহলে গ্যাসীয় মৌলের আণবিক গুরুত্ব কত হবে, 2 গুণ বাষ্পঘনত্ব মানে 80 × 2 মানে 160, অর্থাৎ গ্যাসীয় মৌলের বাষ্পঘনত্ব বা আণবিক গুরুত্ব 80 এবং 160 হবে। ক্লিয়ার? খুব সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের 4.2 এর অঙ্কটা। তারপর বলছে 10 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এসটিপিতে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে? ঠিক আছে, তো দেখে নাও অঙ্কটা। 10 গ্রাম চুনাপাথরকে আমরা উত্তপ্ত করব। তো দেখো কি হচ্ছে এখানে, আমাদের বিক্রিয়ার সমীকরণটা কী হবে, এটা কী তাহলে, এটা হচ্ছে বিক্রিয়ার সমীকরণ। এটা কী লিখলাম আমরা, বিক্রিয়ার সমীকরণ। বিক্রিয়ার সমীকরণে কী পাচ্ছি আমরা, CaCO3, ঠিক আছে, প্লাস 2HCl সমান বিক্রিয়া করলে CaCl2, ঠিক আছে, প্লাস CO2 হবে। এখানে একটা অক্সিজেন থাকবে, এখানে H2 থাকবে, তাহলে H2 আর ও জল তৈরি করছে। তাহলে এখান থেকে CaCO3 যেটা আছে, এর যদি আণবিক ভর বের করি আমরা, আণবিক গুরুত্ব বা আণবিক ভর যদি বের করি, তাহলে 40, কার্বনের 12, ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের 348, তিনটে আছে অক্সিজেন 348, তাহলে 100 গ্রাম হচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইডের কত হবে, কার্বনের 12 আর অক্সিজেনের আছে 16 32, 32 আর 12 44 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে 100 গ্রাম CO3 কে উত্তপ্ত করলে আমরা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে 1 গ্রামের জন্য কত হবে, আর 10 গ্রামের জন্য কত হবে, 44/10 থাকছে, মানে হচ্ছে কত হবে 4.4 গ্রাম CO2। আশা করি বোঝা গেল। এখন বলছে কি, একই সঙ্গে বলেছে যে এসটিপিতে, দেখো একই সঙ্গে কী লিখেছে দেখো এখানে, যে এসটিপিতে এর উৎপন্ন গ্যাসটির আয়তন কত হবে। তো এসটিপিতে উৎপন্ন গ্যাসটির আয়তন যদি বের করি, তাহলে আমরা লিখতে পারি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। তাহলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 22.4/44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এত লিটার কার্বন ডাইঅক্সাইড। তাহলে 4.4 গ্রামের জন্য কত হবে, ঠিক আছে, 4.4 গ্রামের জন্য 4.4, এখানে আমরা 4.4 মানে 44/10, তাই না, 4.4 মানেই তো সেটা 44/10, তাই না। তাই আমরা কী করছি এখানে, তাই আমরা এখানে 22.4/44, 44কে আমরা এই 4.4কে আমরা 44/10 করেছি, 44 কাটলাম, তাহলে 22.4/10 মানে 10.1 টাকা চলে যাবে, 2.24 লিটার CO2 হবে। ওকে, এটাই কিন্তু আমাদের অঙ্কটা ছিল। নেক্সট কোশ্চেন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, দেখে নাও। আমরা জানি যে Q = কী হয়, কি মানে উৎপন্ন তাপ Q = K × A, θ1 - θ2, θ1 - θ2 T বাই হচ্ছে কী ছিল D, মনে আছে, তাপ পরিবাহিতার ওখানে ছিল এই একটা সূত্রে, যে উৎপন্ন তাপ
কিউ ইজ ইকুয়াল টু কে মানে তাপ পরিবাহিতা, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, θ1 - θ2 হচ্ছে উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পরিবর্তন, টি হচ্ছে সময়, আর ডি হচ্ছে বেদ, কতটা মোটা আমরা পাত নেব সেই পাতের বেদ। ঠিক আছে, তাহলে এখন এখানে প্রশ্নটা কি বলেছে দেখো, যে তাপ পরিবহনের বলছে কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, কোন কোন বিষয়ের উপর কিন্তু নির্ভর করে সেটাই কিন্তু জানতে চেয়েছে এখানে। ঠিক আছে, কোন কোন বিষয়ের উপরে কীভাবে নির্ভর করে। ঠিক আছে, তা তোমরা দেখো এখান থেকে কি বলছে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখে নাও, তাপ পরিবহনের হার বলেছে কিন্তু, মাইন্ড ইট। তো হার বলেছে মানে টিটা কিন্তু এখানে থাকবে না, টিটা কিন্তু তলায় চলে আসবে। এই তাপ পরিবহনের হার এটা হলো, এই তাপ পরিবহনের হারটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বলছে, লিখবা হচ্ছে এক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কীভাবে নির্ভর করে, যে তাপ পরিবহনের প্রস্থের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতের সম্পর্ক আছে, 1 নম্বর। 2 নম্বর কী বলবা, 2 নম্বর বলবা যে উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্য। 2 নম্বর কী হবে, উষ্ণতার পার্থক্য। 3 নম্বর কী হবে, 3 নম্বর হচ্ছে বেদ, বেদের সঙ্গে কী আছে, ব্যস্ত অনুপাতে আছে, বেদের সঙ্গে ব্যস্ত বেদ, পাতের বেদ লিখলে ভালো হতো, পাতের বেদ। ঠিক আছে, পাতের বেদ, পাতটা কতটা মোটা তার উপর ডিপেন্ড করবে। আর 4 নম্বর বলছে উপাদানের উপরে, 4 নম্বর কি বলছে, উপাদানের উপর, উপাদানের উপর কীভাবে নির্ভরশীল, তো উপাদানের উপর কোনো সম্পর্ক এইভাবে তৈরি হয় না, শুধু উপাদানের উপর নির্ভরশীল এটুকু লিখলেই হবে। ঠিক আছে, আর প্রস্তুতির ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাত, উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাত, আর পাতের বেদের সঙ্গে ব্যস্ত অনুপাত, আর উপাদানের উপরও নির্ভর করে কিন্তু, এই 4টে বিষয়ের উপর কিন্তু নির্ভর করে তাপ পরিবহনের হার বলেছে। ঠিক আছে, তাপ পরিবহন নয়, তাপ পরিবহনের হার বলেছে। তারপরে কোশ্চেন কি বলেছে, তরলের আপাত আর প্রকৃত প্রসারণ এই দুই প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে গুণাঙ্ক থাকলেও গ্যাসের ক্ষেত্রে তা থাকে না কেন, অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে দুই প্রকার প্রসারণ হয় না কেন, বলছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এসআই একক লিখো। তো আমরা জানি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এসআই একক পার ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে তো একটাই মাত্র আমরা একক পড়েছিলাম এই চ্যাপ্টার জুড়ে, সেটা হলো পার ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না। এবং পরের যে আর একটা কোশ্চেন দিয়েছে যেটা, সেটা হচ্ছে ডায়মেটিন বই 127 পাতায় আছে আমাদের। তো চলো দেখে নেওয়া যাক উত্তরটা কী হবে। এই যে প্রশ্নটা কি বলেছে, প্রশ্ন বলে যে তরলের এই যে তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক আছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে এই ধরনের কোনো গুণাঙ্ক নেই কেন। ঠিক আছে, সে একই ব্যাপার, এটা হচ্ছে তোমার কোন প্রশ্নটা, এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত, যে গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই যে এখান থেকে এই অবধি কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এখান থেকে এই অবধি লিখলে তোমাদের কিন্তু উত্তরটা হয়ে যাবে, যে গ্যাসের ক্ষেত্রে কেন আমাদের হচ্ছে কোনো রকম প্রসারণ গুণাঙ্ক থাকে না। গ্যাসের তো একটাই প্রসারণ গুণাঙ্ক, সেটা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, গ্যাসের একটাই প্রসারণ হয়, সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এর মেন কারণ যেটা তোমাদের মুখে বলে দিই, এর মেন কারণ হচ্ছে এটাই, যে গ্যাসের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো যে একটা পুরো পাত্রের তুলনায়, আমরা জানি যে গ্যাসকে যে পাত্রে রাখি গ্যাস সেই পাত্রে আঘাত ধারণ করে, এবং একটা পুরো পাত্রের তুলনায় গ্যাসের অণুগুলোর ভর অত্যন্ত নগণ্য হয়। ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা পুরো পাত্রের আয়তন যা গ্যাসের আয়তন তাই ধরে নিই প্রথমত, আর দ্বিতীয়ত এখানে কিন্তু আলাদা করে কোনো আপাত এবং প্রকৃত করার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, কারণ গ্যাস সামান্য উষ্ণতায় ব্যাপক হারে কিন্তু উষ্ণতার হচ্ছে আয়তনের পরিবর্তন করে গ্যাসের। ঠিক আছে, সামান্য উষ্ণতা দিলেই, এই জন্য কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমাদের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ হচ্ছে আলাদা করে আনার প্রয়োজন পড়ে না, কারণ সামান্য উষ্ণতা দিলেই পাত্রের নগণ্য পরিমাণ হয়তো প্রসারণ হলেও হতে পারে, কিন্তু গ্যাসের প্রসারণটা ওর তুলনায় অনেক অনেক বেশি থাকে। তার জন্য কিন্তু আমরা অটোমেটিক্যালি এখানে গ্যাসের প্রসারণটা নেগলেক্টেড করা যেতেই পারে। ঠিক আছে, এবং আমরা নেগলেক্টও করি। ক্লিয়ার হলো, এটাই কিন্তু আমাদের উত্তর হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট কোশ্চেন কী বলেছে আমাদের, বিবর্ধক কাজ হিসাবে কি বলেছে, বিবর্ধক কাজ হিসাবে আমাদের উত্তল লেন্সকে কীভাবে ব্যবহার করা হয় তার রশ্মিচিত্র অঙ্কন করে দেখাও। ঠিক আছে, উত্তল লেন্স কীভাবে ব্যবহার করা হচ্ছে রশ্মিচিত্র অঙ্কন করে দেখাতে বলছে। তো এই যে তোমাদের রশ্মিচিত্র এই যে বইতে আঁকা আছে, যে বিবর্ধক কাচের ক্ষেত্রে উত্তল লেন্সের এই তোমার হচ্ছে এই চিত্রটা তোমাদের এখানে আঁকতে বলছে। ঠিক আছে, এই চিত্রটা আঁকতে বলছে, এবং সঙ্গে এটা এই ব্যাখ্যাটা ভিতরে এই ব্যাখ্যাটা কিন্তু লিখতে বলছে। ঠিক আছে, এটা লিখবে তাহলে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তল লেন্স, বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো দর্পণের বক্রতা ব্যাসের দুই দর্পণের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। এই যে এই বইটা আছে এখানে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ দুরকম। আগের দিনের যে প্রশ্নটা ছিল সেখানে কিন্তু উত্তল দর্পণ ছিল, এবং আমি বলেছিলাম যে অবতল দর্পণটাও তোমরা পড়ে রাখবে, এবং দেখো এই স্কুলে কিন্তু সেই অবতল দর্পণের উপর কোশ্চেনটা দিয়েই দিয়েছে।
ঠিক আছে। তো তোমরা কিন্তু এটা তোমাদের পুরোটা লিখতে হবে কিন্তু আর ইজিক্যাল টু 12 এই প্রমাণটা, এটা কিন্তু প্রায় স্কুলে কিন্তু প্রায় প্রতিটা স্কুলে বলতে পারো এই কোশ্চেনে কিন্তু থাকছে। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই চিত্র রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। ঠিক আছে, তারপরে বলেছে কি, যে বলেছে আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো। তো আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্র যদি লিখতে হয় তাহলে কিন্তু এই উত্তরটা লিখতে হবে। এই যে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা লিখলেই হবে, এবং সেখান থেকে বলে দেবে সাইন আই বাই সাইন আর হচ্ছে ধ্রুবক হয়, এবং সেখান থেকে এই ধ্রুবকটিকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। এখান থেকে যে এটাকে যে স্নেলের সূত্র বলা হয় এটা কিন্তু লিখে দেবে। ঠিক আছে, এটাকে মানে দ্বিতীয় সূত্র পুরোটা এখান থেকে সবটাই কিন্তু তোমার লিখতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, যে বিপদ সংকেত হিসাবে আমরা লাল আলো ব্যবহার করি কেন? বিপদ সংকেত হিসাবে আমরা লাল আলো ব্যবহার করি কেন? 229 পাতায় এটা আছে, তো দেখে নাও 229 পাতায়। এই যে বিপদ সংকেত হিসাবে লাল আলোর ব্যবহার, তো আমাদের উত্তরটা কোথায় আছে? উত্তরটা হচ্ছে এই যে লাস্টে একদম, যে লাল আলোর ব্যবহার, বিপদ সংকেত হিসাবে লাল আলোর ব্যবহার করা হয় কেন? যে মানব চক্ষু বর্ণালীর নীলচে সবুজ অংশে অন্যান্য বর্ণ অপেক্ষা বেশি সংবেদনশীল, তা সত্ত্বেও বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কারণ সাদা আলোর 7টি বর্ণের মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক হয়। ঠিক আছে, কারণ লালের তরঙ্গদৈর্ঘ্য কিন্তু সর্বাধিক, এবং ড্যালে বিক্ষেপণের সূত্র অনুযায়ী আই প্রপোর্শনাল 1/λ², অর্থাৎ যার তরঙ্গদৈর্ঘ্য বেশি তার কিন্তু আয়ের মানটা কিন্তু অত্যন্ত কম, অর্থাৎ বিক্ষেপণের কিন্তু অত্যন্ত কম হয়। অর্থাৎ বলছে অন্যান্য বর্ণের আলোর তুলনায় লাল আলোর বিক্ষেপণ ন্যূনতম, অর্থাৎ অত্যন্ত কম হয়। ঠিক আছে, বিক্ষেপণ ন্যূনতম হওয়ায় অন্যান্য বর্ণের তুলনায় লাল আলো দীর্ঘ দূরত্ব অনেক কম চ্যুতি ঘটিয়ে অতিক্রম করতে পারে, অর্থাৎ অনেক দূর থেকে কিন্তু দেখা যায়। ঠিক আছে, ওই যে দর্শকের চোখে এসে পৌঁছায়, এর ফলে আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক হওয়ার আগাম সুযোগ পাওয়া যায়। এই একই কারণে কিন্তু যে কোনো বিরিয়ানির দোকানে কিন্তু বিরিয়ানির হাঁড়িকে লাল কাপড় দিয়ে কিন্তু ঢাকা হয়। ঠিক আছে, যাতে দূর থেকে যাতে মানুষ দেখতে পায় তার জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, বিপদ সংকেতটা বললাম। ঠিক আছে, বলছে 220 ভোল্ট। নেক্সট কোশ্চেন বলছে কি, যে 220 ভোল্ট আর 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। বালর চক্রে এসি প্রবাহ চালনা করলে কি হয়? দেখে নাও, যে আমরা জানি পি ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে আর যদি আমি নিয়ে যাই তাহলে পি তলায় চলে আসবে, তাহলে ভি স্কোয়ার বাই, তাহলে আর ইজিক্যাল টু কি লিখতে পারি আমরা? ভি স্কোয়ার বাই কত হবে? পি হবে। আর ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই বি, এই সূত্রটার উপরে কিন্তু প্রচুর অঙ্ক আছে, এবিটিএ বলো ডব্লিউবিএইচে বলো, প্রতিটা বইতে কিন্তু এই সূত্রের উপর প্রচুর অঙ্ক আছে। তাহলে আর ওয়ান ইজিক্যাল টু প্রথম কন্ডিশনে, এটা ফার্স্ট কেস, এটা হচ্ছে ফার্স্ট কেস, কী লিখছি আমরা? যে আর ওয়ান ইজিক্যাল টু ভি1 স্কোয়ার বাই পি1, ভি1 কত বলে 220 ভোল্ট, 220 ভোল্ট, 220 × 220 বাই 60। এবং সেকেন্ড কেসের ক্ষেত্রে কী হবে? সেকেন্ড কেসের ক্ষেত্রে কী হবে বলছে, R2 কত হবে? ভি2 স্কোয়ার বাই পি2। ঠিক আছে, তাহলে 110 × 110 বাই 60, তাহলে R1 বাই R2 যদি করি আমরা তাহলে কত হবে? 220 × 220 বাই 60 ইন্টু 60 বাই 110 × 110। ঠিক আছে, 60 কেটে যাবে, এটা কাটলে 2 হবে, 110 × 2 = 220, 110 × 2 = 220, 2 × 4 বাই 1, মানে 4:1। ওকে, তাহলে কত হচ্ছে? 4:1 হচ্ছে আমার এখানে অনুপাত। কিন্তু আবার একই সঙ্গে কোশ্চেন দিয়েছে একটা, সেটা হলো যে বালর চক্রে আমরা কিন্তু এসি তড়িৎ প্রবাহ ব্যবহার করি কেন? তো দেখে নাও, বালর চক্রে এসি তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় কেন, মানে ব্যবহার করলে কি ঘটবে? অবশ্যই বালর চক্রে এসি তড়িৎ প্রবাহ ব্যবহার করলে বর্তনী কিন্তু বন্ধ হয়ে যাবে, বালর চক্র ঘূর্ণন বন্ধ হয়ে যাবে। তো বলছে যে বর্তনীতে সমবেগী তড়িৎ প্রবাহের পরিবর্তে পরবর্তী প্রবাহ পাঠালে চক্রের ঘূর্ণন হবে না, কারণ পরবর্তী প্রবাহের জন্য চক্র একবার একদিকে পর মুহূর্তে তার বিপরীত দিকে ঘুরতে চেষ্টা করবে। যেহেতু পরবর্তী প্রবাহের অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, তাই চক্রটি কিন্তু ঘুরবে না। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। ঠিক আছে, আর সলিনয়েড কি? তো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা দেখে নাও, এটা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, যে বামাদের 3টি আঙুল তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ পরস্পর সমকোণে রেখে, মাইন্ড ইট, এটা কিন্তু বারবার কোশ্চেনে দিচ্ছে সমকোণে, অর্থাৎ 3টে কিন্তু একেবারের সঙ্গে সমকোণে থাকছে। প্রসারিত করে রাখলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্র, মধ্যমা এবং তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎ পরিবাহী তারের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে। এটাই কিন্তু আমাদের এটাই কিন্তু আমাদের ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এই সঙ্গে আর একটা কোশ্চেন দিয়েছে, সেটা হলো সলিনয়েড কি? তো দেখে নাও সলিনয়েডটা কী হবে, দেখে নাও। বলছে যে একটা দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে এটি চোঙাকৃতি দণ্ডের গায়ে বহু সংখ্যক পাকে জড়িয়ে যে লম্বা প্যাঁচানো স্প্রিং সদৃশ তারের কুণ্ডলী গঠন করা হয় তাকে সলিনয়েড বলা হয়। বোঝা গেল সলিনয়েড জিনিসটা কি? ঠিক আছে, এটা সলিনয়েডের সংজ্ঞায় লিখে দেবে,
যে এই সংখ্যাটা পুরোটা লিখে দেবে কিন্তু সলিনয়েডের সংখ্যাটা, ঠিক আছে, এই যে সংখ্যাটা কিন্তু তোমরা লিখে দেবে। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 1200 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। তো দেখে নাও অঙ্কটা। বলতে আমরা জানি যে তড়িৎ প্রবাহ মাত্রা I = কী হয়, Q/T, আধান বাই সময়। তাহলে 1200 কুলম্ব বলেছে, তাই 1200 উপরে লিখলাম, ঠিক আছে। আর টি সময় বলেছে 2 মিনিট বলেছিল, তো 2 মিনিটকে আমরা কী করলাম, 2 মিনিটকে আমরা 60 দিয়ে গুণ করে দিয়ে সেকেন্ড করে নিলাম, ঠিক আছে। তাহলে 2 × 60, ঠিক আছে, তাহলে সুন্দর সুন্দর কাটলাম, 6 × 2 = 12, আর উপরে 120 হচ্ছে, তা 12 × 10 = 120, 10 অ্যাম্পিয়ার অ্যান্সার হবে, ঠিক আছে। উত্তর কত হবে, 10 অ্যাম্পিয়ার। বোঝা গেল। বলছে তামার রোধাঙ্ক কত বলেছে, 1.68 হয় বেসিক্যালি, কেন 1.7 বলেছে। তামার রোধাঙ্ক 1.7 × 10⁻⁻8 ওহম মিটার বলতে কি বোঝো, এটাই কিন্তু আমাদের কোশ্চেন দিয়েছে। তো উত্তরটা দেখে নাও, এর উত্তরটা কী হবে। এই যে তামার রোধাঙ্ক 1.68 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার দিয়েছে, তোমার ওহম মিটার দিয়েছে, ওই জন্য এখানে 8 করা আছে, ঠিক আছে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলতে বোঝায় যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, তুমি লিখবে 1 মিটার দৈর্ঘ্য, ওই প্রশ্নের ক্ষেত্রে 1 মিটার লিখতে হবে, এবং 1 সেন্টিমিটার স্কোয়ার লিখবে ওখানে, সেন্টিমিটার স্কোয়ার। প্রস্থচ্ছেদের তামার বলকে 2 বিপরীত পৃষ্ঠের উষ্ণতার মধ্যে পৃষ্ঠের মধ্যে রোধ 1.68 × 10⁻⁻6 ওহম। বোঝা গেল। এখানে তোমরা সেন্টিমিটার জায়গায় মিটার লিখবে শুধু, তাছাড়া সেম টু সেম হবে, ঠিক আছে। তো এটাই তোমরা লিখবে উত্তরটা, ঠিক আছে, যে তামার রোধাঙ্ক এত বলতে কী বোঝো। তারপরে কি বলেছে, যে নিউক্লিয়ার সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন। এই কোশ্চেনটা কিন্তু আগের দিনও ছিল, আমরা আগের দিন যখন যে স্কুলটা করলাম সেই স্কুলেও কিন্তু 355 পাতায় এই কোশ্চেনটা কিন্তু ছিল, ঠিক আছে। আবার এই স্কুলেও আছে, তাহলে কোশ্চেনটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই যে উত্তরটা দেখো দেখানোই আছে আমাদের এই বইতে। তো কি বলছে, যে প্রয়োজনীয় উষ্ণতার 10⁻7 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10⁻8 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবেশ সৃষ্টির জন্য সংযোজনের পূর্বে কিন্তু নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। এক লাইনের অ্যান্সার, 1 মার্কসের কোশ্চেন এটা, ঠিক আছে। এবং বলছে কি আলফা বিটা গামাকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। তার মধ্যে ভেদন ক্ষমতা যদি ঊর্ধ্বক্রমে সাজানো হয়, তার মধ্যে সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা হচ্ছে গামার, তারপরে বিটা, তারপরে আলফা নেই বললেই চলে, ঠিক আছে। বলছে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো। এটা তো খুব সহজ একটা প্রশ্ন, যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো। তোমাদের পর্যায় সারণীর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে কিন্তু এটা পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। আমি বলেই দিচ্ছি কোথায় আছে, ঠিক আছে। তোমাদের পর্যায় সারণীর যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারে তড়িৎ ঋণাত্মকতা আমি বলেই দিচ্ছি গ্যারান্টি দিয়ে, যে তড়িৎ ঋণাত্মকতা আর আয়নীভবন, যেটা এই দুটোর মধ্যে একটা সংখ্যা তোমাদের মাধ্যমিকে আসবেই আসবে, এইটা এবং এটার মধ্যে গ্যারান্টি দিয়ে বলছি, যে এই সংখ্যাটা নতুবা এই সংখ্যাটা কিন্তু পরীক্ষায় আসবেই আসবে, ঠিক আছে। তো দেখে নাও সংখ্যাটা, তড়িৎ ঋণাত্মকতা কী বলছে, যে সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের পরমাণুর ওই বন্ধনী সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। ওকে, তড়িৎ ঋণাত্মকতা কী জিনিস বোঝা গেল আশা করি। তড়িৎ ঋণাত্মকতা কী জিনিস আশা করি বোঝা গেল। এবার বলছে যে NO আর Fকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। তার মধ্যে রাখবে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সবথেকে বেশি, তারপরে অক্সিজেন, তারপরে কিন্তু নাইট্রোজেনের, ঠিক আছে। তারপরে কোশ্চেন কী বলেছে, যে সন্ধিগত মৌলগুলির দুটি বৈশিষ্ট্য লেখো। ওকে, লিখছি। দীর্ঘ পর্যায় সারণীতে কতগুলি শ্রেণী আছে, মনে রাখবে দীর্ঘ পর্যায় সারণীতে কিন্তু 18টা শ্রেণী থাকে, ঠিক আছে। দীর্ঘ পর্যায় সারণীতে কিন্তু 18টা শ্রেণী থাকে। এবং এখানে যে কোশ্চেনটা বলেছে, তার একটা কোশ্চেন সন্ধিগত মৌলের বৈশিষ্ট্যগুলো লিখতে বলেছে, তাই তো। দেখে নাও, এই সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য কিন্তু এখানে 3-4টে আছে। এই সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য 1, 2, 3, 4, এই 4টে বৈশিষ্ট্যের মধ্যে তোমার পছন্দ মতো 2টো বৈশিষ্ট্য কিন্তু তোমরা লিখবে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটাও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, যে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের যে গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে কী কী পদার্থ থাকে, ঠিক আছে। এক্ষেত্রে ক্যাথোড এবং অ্যানোড হিসেবে কী কী ব্যবহার করা হয়, এটা মনে রাখবে। সেই অ্যালুমিনিয়ামে তো এই কোশ্চেনটা কিন্তু আমি 3টে স্কুলে পেলাম এটা, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু আমি 3টে স্কুলে পেলাম, এটাও খুব ভালো একটা কোশ্চেন, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো তোমরা এটা লিখবে এখান থেকে, যে ধাতু নিষ্কাশনে এটা এই যে কী কী মেশানো হয় বলেছে না, লিখবে যে অ্যালুমিনার 20% অ্যালুমিনার সঙ্গে 60% ক্রায়োলাইট এবং হচ্ছে 20% ফ্লোরোস্পোর মিশিয়ে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করে মিশ্রণটি গলে যায়। এরপর তার মধ্যে গ্রাফাইট তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎচালনা করলে কিন্তু ক্যাথোডে অ্যালুমিনিয়াম মুক্ত হয়
একদম এই পর্যন্ত তোমাদের কিন্তু সবটাই লিখতে হবে। বোঝা গেল? ধাতু নিষ্কাশনের এখান থেকে এই যেমনের পরের থেকে এখান থেকে লেখা শুরু করবে একদম এই পর্যন্ত। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটার জন্য। নেক্সট কোশ্চেন কী বলেছে, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 শিল্প উৎপাদনের শর্তসহ সমিত সমীকরণটি লেখো। উৎপন্ন SO3 থেকে কীভাবে H2SO4 উৎপন্ন করা হয়। তো এটা আর কিছুই নয়, অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে এটা একটা স্পর্শ পদ্ধতির প্রশ্নটাই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। তো এই পুরো জিনিসটা কিন্তু তোমাদের লিখতে হবে। দেখে নাও যে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের এই যে স্পর্শ পদ্ধতি আছে, একদম নীতি থেকে শুরু করে একদম এই পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু তোমাদের লিখতে হবে এই প্রশ্নের জন্য। স্পর্শ পদ্ধতি লিখতে বলেছে কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপরে বলেছে কি যে বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে যে মিথেনের বিক্রিয়া, সেটা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিটি ধাপের সমিত সমীকরণ সহ লিখতে বলছে। ঠিক আছে, সমিত সমীকরণ সহ কিন্তু প্রতিটা ধাপের বিক্রিয়াগুলো দেখাতে বলছে। দেখে নাও প্রতিস্থাপন বিক্রিয়া মিথেনের, এই যে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু এখান থেকে শুরু, যে বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিন ধীরে ধীরে মিথেনকে 4টি হাইড্রোজেন পরমাণু দ্বারা একে একে প্রতিস্থাপিত করে সর্বশেষে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। ঠিক আছে, তো দেখে নাও এখনও শেষ হয়নি, এটা বলছে এই যে বিক্রিয়াটা অ্যাকচুয়ালি এখানে CH4 থেকে প্লাস Cl2, তাহলে এখানে কী হবে, একটা Cl কিন্তু এর সঙ্গে একটা H বেরিয়ে যাবে, একটা Cl যুক্ত হয়ে যাবে, তাহলে CH3Cl আর একটা H বেরিয়ে যাচ্ছে, তার জন্য একটা Cl থেকে যাচ্ছে, HCl থেকে যাবে আলাদা করে। কিন্তু মিথাইল ক্লোরাইড, তারপর মিথিলিন ক্লোরাইড পাবো, তারপরে ক্লোরোফর্ম পাবো, আর তারপরে কার্বন টেট্রাক্লোরাইড পাবো। এই 4টে বিক্রিয়া কিন্তু তোমার লিখে দেখাতে হবে। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। আর এখানে কিন্তু অবশ্যই মনে রাখবে বিক্ষিপ্ত সূর্যালোকে কিন্তু এই বিক্রিয়াটা করানো হয়, বিক্ষিপ্ত সূর্যালোকে। লাস্ট কোশ্চেন 4.2 এর অথবার কোশ্চেন, একটু অন্ধকার মতো পড়ছে, কিছু করার নেই, কারণ এখানে আলো বেশি করলে পরে ছবি খারাপ আসছে। তো বলছে অ্যাসিডিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার লেখো। ওকে, কী বলেছে, অ্যাসিডিক অ্যাসিড আর ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার। এই দেখে নাও ইথাইল অ্যালকোহল এই যে আছে, এই যে ব্যবহার অনেকগুলো দেওয়া আছে, এখান থেকে তোমার পছন্দ মতো 3টে তোমরা এখান থেকে লিখে নেবে। ঠিক আছে, তোমার যেগুলো ভালো লাগে সেগুলো লিখবে সহজ দেখে। তাই ইথাইল অ্যালকোহল গেল। আর একটা বলেছে অ্যাসিডিক অ্যাসিডের ব্যবহার, এই যে 1, 2, 3 ভিনিগার প্রস্তুত করতে অ্যাসিডিক অ্যাসিড প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। অ্যাসিটোন, অ্যাসিডিক যে অ্যানহাইড্রাইড প্রভৃতি প্রস্তুত করতে অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করা হয়। যে বিভিন্ন অ্যাসিটেট লবণ ওষুধ প্রস্তুত করতেও কিন্তু অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই গেল তোমার হচ্ছে ইথাইল অ্যালকোহল আর অ্যাসিডিক অ্যাসিডের ব্যবহার। এর সাথে সাথে আরেকটা কোশ্চেন দিয়েছে এখানে, লাস্ট কোশ্চেন আমাদের কী বলেছে দেখো, বলেছে CH3CH2COOH, বলছে এর ইউপ্যাক নাম কি। মনে রাখবে এর ইউপ্যাক নাম হচ্ছে প্রোপানোইক। লাস্টে ওইক অ্যাসিড থাকে কেন বলো তো, কারণ একটা COOH থাকলে এখানে একটা ওইক অ্যাসিড চলে আসে, আর 3টে কার্বন থাকার জন্য এর নাম হচ্ছে প্রথমে এসছে, তাই প্রোপানোইক অ্যাসিড কিন্তু এর নাম। ঠিক আছে, এবং তোমরা জানো যে আমি এই যে ইউপ্যাক নামের উপরে একটা ভিডিও করেছিলাম, 7-8 মিনিটের ভিডিও। আশা করি ওই ভিডিওটা দেখলে তোমাদের একটাও ইউপ্যাক নামকরণ কিন্তু আটকাবে না, একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে, একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, একটাও ইউপ্যাক নামকরণ কিন্তু তোমাদের আটকাবে না। ঠিক আছে, তো ওটা ওই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, 3-4 মিনিটের একটা ভিডিও দেখলেই কিন্তু তোমাদের 1 নাম্বার করে তোমরা পেয়ে যাচ্ছ গ্যারান্টি একদম। কতগুলো উদাহরণ করেছি, কতগুলো নিয়ম লিখে দিয়েছিলাম সেখানে। ঠিক আছে, এই ছিল আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট 4 নম্বর স্কুল শেষ হলো এইভাবে। ঠিক আছে, নেক্সট দিন দেখবো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, আমরা নেক্সট দিন দেখবো। ঠিক আছে, এই স্কুলটা। এবং তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন ক্লিক করে রাখবে। ওকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমরা খুব শীঘ্রই ABTA নিয়ে আসবো, ABTA সলভ কিন্তু নিয়ে আসবো। তোমরা কমেন্টে জানাও ফুল সলিউশন লাগবে নাকি শুধুমাত্র MCQ এবং SAQ এর উত্তরগুলো 2 নম্বরের উত্তরগুলো হলেই হবে, সে কিন্তু আমাদের কমেন্টে অবশ্যই জানাতে হবে। ঠিক আছে।